হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স ক্লাস 8। ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স ক্লাস 8 এ তোমাদেরকে স্বাগত। যাদের এই ক্লাসটা করে উপকৃত পাচ্ছ তারা একটু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে এই ক্লাসটা থেকে তোমাদের উপকার হচ্ছে বা এই ক্লাসটা করে তোমাদের কিছুটা উপকার হচ্ছে। তাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ করব, কিংবা তোমাদের রেসপন্স যদি না পাই তাহলে কিন্তু ক্লাসটা খুব বেশি দিন আমরা কন্টিনিউ করতে পারবো না। ওকে, চলো তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথমে যে কোশ্চেনটা বলা আছে, পাইপ এ ক্যান ফিল এ সিস্টার্ন ইন 6 আওয়ার্স এবং পাইপ বি ক্যান ইন 30 আওয়ার্স। বোথ পাইপ ওয়্যার টার্নড অন বাট দেয়ার ওয়াজ এ লিকেজ ইন দ্য বটম অফ দ্য সিস্টার্ন, সো দ্য সিস্টার্ন টুক 30 মিনিট মোর টু ফিল। সিস্টার্নটা আরো 30 মিনিট নিচে ফিল করার জন্য দ্য টাইম দ্যাট দ্য লিকেজ উইল টেক টু এমটি দ্য ফুল সিস্টার্ন, কত হবে অ্যান্সার সেটা বার করতে হবে। বলেছে কি, একটা পাইপ দ্বারা 6 ঘন্টায় ভরতে, অন্য একটা পাইপ দ্বারা 30 ঘন্টায়, দুটো পাইপই যদি একসাথে টার্ন অন করা থাকে এবং আরেকটা পাইপের আরেকটাই লিকেজ থাকার জন্য, তাহলে পাইপটা 30 মিনিট বেশি নিচ্ছে আরো ফিল হতে, তাহলে ওই লিকেজটা দিয়ে কত সময় পাইপটা এমটি হবে এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা কি করব, আমরা একটা জিনিস দেখছি যে দেখো, যে আমি ধরে নিচ্ছি পুরো সমগ্র চৌবাচ্চাটা, ধরি সমগ্র চৌবাচ্চাটি হচ্ছে কত, সমগ্র চৌবাচ্চাটি হচ্ছে কত, সমগ্র চৌবাচ্চাটি হচ্ছে আমাদের 1 অংশ। ওকে, তাহলে এ নল দ্বারা বা এ পাইপ দ্বারা 6 ঘন্টায় ভর্তি হচ্ছে 1 অংশ। তাহলে এ পাইপ দ্বারা আমরা দেখব 1 ঘন্টায় কতটা ভর্তি হয়। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় ভর্তি হয় কত অংশ, 1 ঘন্টায় ভর্তি হয় 1/6 অংশ। ওকে, 1 ঘন্টায় ভর্তি হয় 1/6 অংশ। এবং বি পাইপ দ্বারা 1 ঘন্টায় ভর্তি হবে কত, 1/30 অংশ। হ্যাঁ কি না? তাহলে আমি এ ও বি পাইপ দ্বারা 1 ঘন্টায় কত ভর্তি হবে, কত অংশ, 1/6 প্লাস 1/30, অর্থাৎ যদি এলসিএম করি 30, 5 প্লাস 1 অর্থাৎ 6/30, অর্থাৎ আমি বলতে পারি কত, 6/30 মানেই আমরা বলতে পারি কত, 1/5 অংশ, এত অংশ ভর্তি হচ্ছে। ওকে, তাহলে অতএব আমি বলতে পারি এ ও পাইপ বি পাইপ দ্বারা, হ্যাঁ, যে 1/5 অংশ ভর্তি হতে, 1/5 অংশ ভর্তি হতে যে সময় লাগছে না, সেটা কত, 1/5 অংশ ভর্তি হতে সময় লাগছে কত, 1 ঘন্টা। অর্থাৎ পুরোটা ভর্তি হতে, অর্থাৎ পুরো কমপ্লিট 1 অংশ পূর্ণ হতে, 1 অংশ ভর্তি হতে সময় কত লাগবে, 1/1/5, 1/1/5, 1/1/5 মানে 5 ঘন্টা। ব্যাস, তাহলে এই দুটো পাইপ দ্বারা 1 ঘন্টা সময় লাগে, কিন্তু এই পাইপটার সাথে আরো সি পাইপটা থাকলে তখন 30 মিনিট বেশি সময় লাগছে। তাহলে আবার কি বলেছে, যে এ কমা বি ও সি পাইপ দ্বারা, এ বি এর সঙ্গে যখন আরো একটা পাইপ সি থাকছে, সি পাইপ দ্বারা একত্রে, আমি বলবো একত্রে কত, একত্রে আমাদের একত্রে পুরোটা, অর্থাৎ 1 অংশ ভর্তি হতে সময় নেয়, কত সময় নেয়, 5 ঘন্টা 30 মিনিট। কত বলেছে, 5 ঘন্টা 30 মিনিট। ওকে, 5 ঘন্টা 30 মিনিট, তাহলে সেটা কত বলতে পারি, 5 ঘন্টা প্লাস 1/2 অর্থাৎ 11/2 ঘন্টা। একই না? তাহলে আমি এরপর এই জিনিসটাকে একটু উল্টো করে লিখবো। কি লিখবো, যে দেখো, আমি জিনিসটাকে ঘুরিয়ে লিখবো। তাহলে অতএব আমি একটা জিনিস দেখতে পেলাম, এই 3টে পাইপ দ্বারা, এ কমা বি ও সি পাইপ দ্বারা 1 ঘন্টায় জল ভর্তি করে কত, এখানে 11/2 ছিল, তাহলে 2/11 অংশ। হ্যাঁ কিনা?
তাহলে আবার আমরা জানি এ ও বি পাইপ দ্বারা 1 ঘন্টায় জল ভর্তি হয় কত 1/5 অংশ। তাহলে 1/5 অংশ ভর্তি হলো এ আর বি মিলে, আর এরা তিনজনে মিলে ভর্তি করছে এত। তাহলে আমি দেখতে পাচ্ছি সি পাইপটা, অতএব সি পাইপ দ্বারা 1 ঘন্টায় জল খালি হয়। কতটা খালি হয় দেখো, এরা ভর্তি করেছে এত, তার থেকে কম ভর্তি করছে এরা, তাই না? তাহলে আমরা দেখব যে 1/5 মাইনাস 2/11 এত অংশ এটা খালি করছে। তাহলে কত হবে 11 মাইনাস 10/5 11 55, অর্থাৎ 1/55 অংশ। ব্যাস, অতএব সি পাইপ দ্বারা 1/55 অংশ খালি হয় কতই 1 ঘন্টায়। ওকে, অতএব 1 অংশ, পুরো 1 অংশ খালি হতে সময় লাগবে 1/1/55 মানে 55 ঘন্টা। অর্থাৎ শুধু যদি সি পাইপটা দ্বারা খালি হতে সময় লাগতো, তাহলে আমরা লিখে দিতাম যে শুধু সি পাইপ দ্বারা পুরো চৌবাচ্চাটি খালি হতে সময় লাগবে 55 ঘন্টা। ওটাই আমাদের চেয়েছে যে শুধু এই লিকেজটা দ্বারা কত সময় ভর্তি হবে, এই হচ্ছে কথা। এবার এখানে লিখে দিতে হতো যে আর একটা লিকেজ খুঁজে পাওয়ায় 5 ঘন্টা বেশি লাগে, 30 মিনিট বেশি লাগে। এই লাইনটা একটু লিখে দিতে পারতাম, যে এই লাইনটা যেটা লেখা আছে এখানে একটু লিখতে পারতাম, না লিখলেও খুব একটা অসুবিধা নেই, লিখে দিলে ভালো হতো আর কি। চলো পরের কোশ্চেন কি আছে দেখো, কি বলেছে, একজন শপকিপার সোল্ড করছে দুটো টয় 999 টাকা প্রত্যেকটার দাম। একটাতে তার লাভ হয়েছে কত টাকা 10%, অন্যটাতে তার গেইন লস হয়েছে 10%। তাহলে তার টোটাল গেইন পার্সেন্টেজ কত সেটা আমাদেরকে জানতে চাচ্ছে। দুটোর বিক্রয় মূল্য দেওয়া আছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি প্রথম খেলনাটির ক্ষেত্রে কি বলেছে 10% লাভ হয়। তাহলে 10% লাভ হলে আমি বলতে পারি যে অতএব 110 টাকা, হ্যাঁ 10% লাভ মানে কি, যে 110 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা, তাহলে 110 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য আমরা দেখতে পাচ্ছি কত টাকা, যে ক্রয় মূল্য হয়ে যাচ্ছে কত টাকা 100 টাকা। কারণ 100 টাকায় 10 টাকা লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 110 টাকা, সেটাকে আমি ঘুরিয়ে লিখছি। তাহলে একরকম ভাবে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/110 টাকা, হ্যাঁ কিনা? আর 990 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 গুণিত এটা বাই এটা, তাহলে 0 কেটে যাচ্ছে 9, তাহলে অ্যান্সার হচ্ছে 900 টাকা। ওকে, তাহলে অতএব প্রথম খেলনাটির কি বিক্রয় মূল্য, তাই তো, না ক্রয় মূল্য, প্রথম খেলনাটির ক্রয় মূল্য হচ্ছে কত টাকা 900 টাকা। এটা আমরা একটা জিনিস পেলাম। আবার দ্বিতীয় খেলনাটির ক্ষেত্রে আমরা কি জানি, দ্বিতীয় খেলনাটির ক্ষেত্রে আমি বিক্রয় মূল্য দেখতে পেলাম কত টাকা, কি হয়েছে আমাদের 10% ক্ষতি হয়েছে। তাহলে 10% যখন ক্ষতি হবে, যখন কোনো একটা জিনিসে 10% ক্ষতি হয়, তাহলে মনে রাখতে হবে যে 10% যদি ক্ষতি হয় তাহলে বলতে পারি 90 টাকা বিক্রয় মূল্য হলে 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা 100/90 টাকা, হ্যাঁ কি না? আর এখানে 900 টাকা আমাদের বিক্রয় মূল্য, দ্বিতীয়টা তো 990 টাকা, বিক্রয় মূল্য প্রত্যেকটার একই, ঠিক আছে? এখানে লিখে দেবো, প্রত্যেক দেয়া আছে, এখানে লিখে দেবো দরকারে প্রথম লাইনে যে দেয়া আছে
প্রত্যেকটি খেলনার বিক্রয় মূল্য কত টাকা? 990 টাকা। ব্যাস, তাহলে 990 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত হয়ে যাবে? ক্রয় মূল্য হয়ে যাবে 100/90 গুণিত 990। তাহলে 00 এটা করে দিলাম 11, তাহলে হচ্ছে 1100 টাকা। ব্যাস, ক্লিয়ার? ব্যাস, তাহলে এখান থেকে দাঁড়িয়ে আমি বলতে পারি যে দ্বিতীয় খেলনাটির বিক্রয় মূল্য, দ্বিতীয় খেলনাটির বিক্রয় মূল্য কত টাকা? 1100 টাকা। দ্বিতীয় খেলনাটির বিক্রয় মূল্য 1100 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 1100 টাকা, তাই না? তাহলে অতএব আমি একটা জিনিস বলতে পারছি, কি বলতে পারছি? যে দেখো, মোট যে ক্রয় মূল্য সেটা কত হয়ে গেল, আর মোট বিক্রয় মূল্য সেটা কত। অতএব আমি এই দুটো জিনিস থেকে পেলাম কি? মোট ক্রয় মূল্য। তাহলে মোট ক্রয় মূল্য কত? একটা 900 টাকা দাম, একটা 1100 টাকা দাম। তাহলে মোট ক্রয় মূল্য কিন্তু 2000 টাকা। আর মোট বিক্রয় মূল্য কত টাকা? তাহলে বিক্রয় মূল্য প্রত্যেকটাই একই, এবং প্রত্যেকটাই আমরা দেখতে পাচ্ছি কত টাকা করে? 990 টাকা করে। তাহলে 990 টাকা করে দুটো যদি হয়, 900 900 1800 1890 1800 180, মানে 1980 টাকা, একই না? এত টাকা। তাহলে অতএব কি হচ্ছে? ক্ষতি হচ্ছে তো। তাহলে ক্ষতি কত? ক্ষতি হয়ে যাচ্ছে দেখো 20 টাকা। তাহলে আমাদের বলেছে শতকরা ক্ষতি, তাহলে শতকরা ক্ষতি কত হয়ে যাবে? এটা তো শর্ট নিয়মে খুব তাড়াতাড়ি আমরা করতে পারি, 10^2/100, কিন্তু এটা তো আমাদের ডেসক্রিপটিভ ভাবে করতে হয়, তার জন্য আমরা এইভাবে করলাম। অতএব শতকরা ক্ষতি ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত? শতকরা ক্ষতির পরিমাণ ইকুয়াল টু আমরা দেখতে পাবো কত? শতকরা ক্ষতির পরিমাণ কত হয়ে যাচ্ছে আমরা দেখবো কত? যে 20/2000 ইন্টু 100%। ঠিক আছে? ব্যাস, তাহলে দুটো শূন্য কেটে যাচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কেটে যাচ্ছে 1, তাহলে 1%। ঠিক আছে, 1%। তাহলে শতকরা ক্ষতির পরিমাণ দেখতে পাচ্ছি আমরা 1%। আশা করি বুঝতে পারলে। ক্লিয়ার? ওকে, দেখো পরের কোশ্চেনটা কি দিয়ে আছে? ফ্রম দ্য স্যালারি অফ হরি 15% deducted on house rent, 20% remaining amount is spent on children education, and 10% of the remaining balance is medical expenses, তার চিকিৎসা বাবদ খরচা। ফাইনালি তার যে টাকাটা পড়ে আছে সেটা বলছে কত? 42,840। তাহলে তার যে টোটাল স্যালারি কত ছিল সেটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা কিভাবে করব, চলো দেখে নেওয়া যায়। তাহলে আমি একটা জিনিস বললাম তোমাকে, দেখো যে টোটাল যে টাকাটা ইনকাম করছে না, টোটাল যে টাকাটা ইনকাম করছে কে? হরি। তার এই পার্সেন্টেজ গুলো কেটে গেছে। তাহলে যে পার্সেন্টেজ কেটে গেছে তাহলে সেটাকে আমরা বাদ দেবো, দিয়ে যেটা পড়ে থাকবে সেটা আমরা লিখবো, তাই না? তো এইভাবেই করতে হয়, আমরা জানি। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কিভাবে করছি দেখো। তাহলে মনে রাখবো ধরি, তাহলে আমাদের যে প্রথম পুরোটা হচ্ছে 100%, তাই না? বা পুরোটা এক্সোরও করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধরি মোট স্যালারি, ধরি মোট বেতন, ধরি হরির মোট বেতন, হরির মোট বেতন আমি ধরলাম কত? হরির মোট বেতন x টাকা। আমরা ধরলাম হরির মেট বেতন কত টাকা? x টাকা। তাহলে দেখো x টাকা। ওকে, তাহলে তার যে বেতনটা ছিল তার হাউস রেন্ট, হ্যাঁ, তারপরে বাকিটা তার চলে যাচ্ছে এইটা, 10% অফ দ্য রিমেনিং চলে যাচ্ছে এইটা। তাহলে তার ঘর ভাড়া বাবদ কত টাকা যায়? 15% যায়। তাহলে ঘর ভাড়া বাবদ খরচ হয়, দেখো ঘর ভাড়া বাবদ যে খরচ সেটা কত? সেটা হচ্ছে এই টাকাটার 15%। তাহলে 15/x এত টাকা, একই না? তাহলে বাকি টাকা কত? বাকি টাকা কত?
তাহলে এক্স মাইনাস এটা কাটাকাটি করলে 5 দিয়ে করলে 5 3 15 5 20 100 অর্থাৎ 3x/20 ছিল। তাহলে 3x/20 যদি বিয়োগ করে দিই আমরা পাবো কত 17x/20 টাকা। এটা হচ্ছে বাকি টাকা। আবার এই বাকি টাকার বাচ্চাদের এডুকেশনে যাচ্ছে 20%। অতএব শিশুদের শিক্ষা বাবদ খরচ শিশুদের জন্য কত টাকা খরচ করছে, যে টাকাটা ছিল অর্থাৎ 17x/120, তার আবার কত পার্সেন্ট 20%, 20/100 20/100 20 20 কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত 17x/100 টাকা। হ্যাঁ কিনা? ক্লিয়ার? তাহলে এরপরে আবার কত বাকি টাকা থাকে, তাহলে বাকি টাকা কত এখনো, তাহলে বাকি ছিল 17x/100 17x/20, এটা থেকে আবার 17x/100 বিয়োগ করো। ঠিক আছে? তাহলে অ্যান্সার কত হচ্ছে, দেখো 20 যদি এলসিএম 100 যদি এলসিএম করি, তাহলে এখানে 5 17 85x মাইনাস 17x, তাহলে বিয়োগ করে দিলে কত হচ্ছে 68x/100 টাকা। ওকে, এই বাকি টাকাটার আবার 10% হচ্ছে মেডিকেল এক্সপেন্সেসে গেছে, অর্থাৎ চিকিৎসা বাবদ খরচ। এরপরে আমরা দেখবো চিকিৎসা বাবদ কত টাকা গেছে। তাহলে চিকিৎসা বাবদ খরচ কত গেল, চিকিৎসা বাবদ খরচ কত টাকা যাচ্ছে দেখো। তাহলে যে টাকাটা ছিল, এই যে বাকি টাকাটা ছিল, তার আবার কত পার্সেন্ট 10%, অর্থাৎ 10/100 কাটাকাটি করলে 1/10 অর্থাৎ 68x/, একটা শূন্যতে কেটে গেছে, তাহলে 1000 থাকবে, এত টাকা। তাহলে এত টাকা হচ্ছে চিকিৎসা বাবদ খরচ। হ্যাঁ কিনা? তাহলে আমি বলতেই পারি, কি বলতে পারি, যে অর্থাৎ যে বাকি টাকা পড়ে রয়েছে অর্থাৎ শর্তানুসারে, ঠিক আছে, আমি এখানে শর্তানুসারে লিখবো। কি শর্তানুসারে কত লিখবো, কি, তাহলে অতএব শর্তানুসারে আমি লিখতে পারি কি, শর্তানুসারে আমি লিখবো কত, শর্তানুসারে আমি লিখবো কত, x মাইনাস কত 68x/100, বাকি টাকা ছিল কত আগে 68/100 ছিল, তাহলে দেখো 68 এটা ছিল, সেটা থেকে তার আবার 10% মানে 68x/1000 এটা বাদ দিয়েছি, দিয়ে যেটা পড়ে আছে সেটা ইকুয়াল টু 42,840, এটাই দেয়া আছে। হ্যাঁ কিনা? তাহলে বা আমরা এদের এলসিএম করলাম 1000, তাহলে এখানে নিশ্চয়ই হবে 680, x মাইনাস এটা ইকুয়াল টু হচ্ছে 400 এটা, তাহলে বা এটা 68 বিয়োগ করলে 2, হাতে রইল 1, হ্যাঁ 6 কে 7 1 কে 8, 612, x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4 2 8 4 0, তারা পরে 3টে শূন্য আবার, অতএব বা দিয়ে x এর ভ্যালু হয়ে যাচ্ছে কত 4 2 8 4 0 গুণিত এই এতটা বাই 612। ওকে, তাহলে আমরা 7 দিয়ে চলে যাচ্ছি, 7 12 84, 6 7 42, মানে এখানে 70 হচ্ছে। তাহলে অতএব এক্স এর ভ্যালু কত আসছে, 70 এর গায়ে আবার 3টে শূন্য, অর্থাৎ 70,000 টাকা। ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু এত টাকা হলে এবারে নিম্নে উত্তর বলে আমরা লিখে দেবো, উত্তর ইকুয়াল টু অতএব হরির মোট বেতন, তাহলে হরির মোট বেতন কত টাকা হয়ে গেল 70,000 টাকা। হরির মোট বেতন কত হয়ে যাচ্ছে 70,000 টাকা, ব্যাস খতম হয়ে গেল। তার পরেরটা দেখো আমি কি বলতে চাইছি, পরেরটা কি বলেছে দেখো তো, পরেরটা আমাদের কি বলা আছে, পরেরটা আমাদের বলা আছে the 5 bells commence tolling together, 5 bells commence tolling together and toll at interval of 3 6 12 15 18 সেকেন্ড রেসপেক্টিভলি। 5টা বেল 3 6 12 15 18 সেকেন্ড রেসপেক্টিভলি বাজে, যদি একবার 9টা 58 বেজে 45 এই সময় বেজে থাকে, তারপরে আবার কখন বাজবে। তাহলে আমরা এখানে দেখব যে যে অতএব প্রথমেই ডাইরেক্ট কিচ্ছু না বলে আমরা 3 6 12 15 18 এর লসাগু বার করবো, কিচ্ছু করতে হবে না, লসাগু।
তাহলে প্রথমে 3 দিয়ে করলাম, 3 একে 3, 3 দুগুণে 6, 3 4 12, 3 5 15, 3 6 18। তারপরে কত দিয়ে যাবে, 2 দিয়ে করলাম, 1 1 2 5, তারপর 3, আর কিছু দিয়ে যাবে না। অতএব লসাগু বলে আমরা লিখবো কি, লসাগু বলে আমরা লিখবো 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 3। তাহলে কত যাচ্ছে, 3 দুগুণে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60, তাহলে 180। তাহলে এত, তাহলে এখানে আমরা লিখবো তাহলে 5টি ঘন্টা যথাক্রমে 3, 6, 12, 15, 18 সেকেন্ড অন্তর বাজলে প্রত্যেকে একই সাথে 180 সেকেন্ড পর বাজবে। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে অতএব সকাল 9:58 বেজে 45 সেকেন্ডের পরে 180 সেকেন্ড বা 3 মিনিট পরে, অর্থাৎ কখন বাজবে, ডাইরেক্ট। তাহলে 9টা না বেজে কত, 3 মিনিট পরে কত হবে, 10টা হয়ে যাবে। 10টা 1 বেজে 45 সেকেন্ডে, 10টা 1 মানে এরকম করে লিখবো, 10টা 10.1, 45 তে আবার একসাথে বাজবে। সেকেন্ডের পর এত সেকেন্ড পরে আবার 5টি ঘন্টা একসাথে বাজবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে, সিম্পল জিনিস, আশা করি বুঝতে পারা গেছে। ওকে, চলো, ক্লিয়ার এভরিওয়ান? আচ্ছা, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান। যারা এই ক্লাসটার পিডিএফ কালেক্ট করতে চাও তারা আমার টেলিগ্রাম চ্যানেল কিংবা অ্যাপ থেকে এই ক্লাসটার পিডিএফ তোমরা পেয়ে যেতে পারবে। ওকে, চলো, থ্যাংক ইউ এভরিওয়ান।